নাসিরউদ্দিন পাটোয়ারি পলিটিক্যালি এখন আসলে অগ্রহণযোগ্য। নাসিরউদ্দিন পাটোয়ারি কোনো নেতা না, সে পলিটিক্যাল জোকার। দেখবেন একজন মানুষ গাঁজা না খাইলে, ইয়াবা না খাইলে এই ধরনের আচরণ করতে পারে না। সে তো শুধু গাঁজা না, সে ইয়াবাও খায়। মানে সে এমন কোনো জিনিস নাই যে খায় না। দেখেন নাসিরউদ্দিন পাটোয়ারি একজন পলিটিক্যাল প্রস্টিটিউট, মানে তার কোনো চরিত্র নাই। কখনো বাম করেছে, কখনো শিবির করেছে, কখনো এবি পার্টি করেছে, আবার এখন তিনি এনসিপি করছেন। দেখেন এনসিপি নেতৃবৃন্দই তার অনেক বক্তব্য নিয়ে ক্ষুব্ধ ছিল। এখন এনসিপি আমি জানি না কেন তাকে ধারণ করছে, এবং জামাত ইসলামকে নিয়েও তিনি নানান সময়ে নানান মন্তব্য করেছেন। জামাত ইসলাম নাকি ভারতের সৃষ্ট একটি দল, এই ধরনের কথাবার্তা বলেছেন। তবে তিনি এখন এনসিপি এবং জামাতের মুখপাত্র হিসেবে বিএনপি বেশিং এর দায়িত্ব নিয়েছেন, এবং এই জন্য হয়তো পিছন থেকে জামাত ইসলাম এবং এনসিপি তাকে পৃষ্ঠপোষকতা করছে। কিন্তু এই নাসিরউদ্দিন পাটোয়ারির রাজনৈতিক ভবিষ্যৎ আছে বলে আমার কাছে মনে হয় না। দেখেন মিডিয়ার সামনে অনেক ফাপড়বাজি করা যায়। তিনি কয়েকদিন আগে বললেন না যে তিনি যদি ওই সময় তার কর্মীদেরকে নামতে বলতেন, সেক্ষেত্রে 1 লাখ কর্মী নাকি জড়ো হয়ে যেত। কোথায় তার কর্মী? তিনি ঝিনাইদহ জেলাতে গিয়েছেন, সেখানে গিয়ে তিনি ডিমের দ্বারা আসলে মানে আক্রমণের শিকার হয়েছেন, মানে তার গায়ে মানুষ ডিম মেরেছে। তো এই ডিম মারার পরেও তার সেই 1 লাখ নেতাকর্মী কোথায়? এমনকি আসিফ মাহমুদ, সজীব ভুইয়ার নেতৃত্বে যারা নেমেছিল হাতে গোনা কয়েকজন, সংখ্যাটা 100-র বেশি হবে না। একজন এত বড় নেতা, যার নাকি ঢাকায় লাখ লাখ কর্মী, তিনি ঝিনাইদহ জেলায় গিয়ে তিনি ডিম দ্বারা আক্রান্ত হলেন, তার গায়ে মানুষ ডিম মারলো, এরপরেও তাকে সেভ করার জন্য মানুষ নাই ঢাকা শহরে। তিনি বললেন যে প্লিজ সেভ আস। এত বড় কথা বলো মিডিয়াতে, গরম গরম বক্তব্য দেওয়া, অভ্যুত্থান নাকি হয়ে যাবে, ডাকলেই নাকি হয়ে যাবে। তো এই যে প্লিজ সেভ আস বললা, এরপরও মানুষ তোমাকে সেভ করার জন্য আসলো না কেন? ঝিনাইদহ জেলাতে এমনকি জামাত শিবিরের নেতাকর্মীরাও তাকে সেভ করার জন্য আসে নাই, কারণ জামাত শিবির তারা বুঝতে পেরেছে এই নাসিরউদ্দিন পাটোয়ারি পলিটিক্যাল প্রস্টিটিউট। আজকে সে বিএনপির বিরুদ্ধে বলছে, আগামীকাল আমাদের বিরুদ্ধে বলবে। এমনকি এনসিপিও তাকে খুব বেশি ধারণ করে আমার কাছে মনে হয় না, কারণ এনসিপি নেতৃবৃন্দরা ঢাকা শহরে যারা রয়েছে তার অধিকাংশই গতকাল কিন্তু প্রতিবাদ জানাতে আসে নাই। অর্থাৎ নাসিরউদ্দিন পাটোয়ারি পলিটিক্যালি এখন আসলে অগ্রহণযোগ্য। মানুষ তাকে আর গ্রহণ করছে না। তিনি গতকাল আমাকে নিয়ে যে ধরনের মন্তব্য করেছেন, এটা অত্যন্ত ন্যাক্কারজনক। এদেশের মানুষ আমাদেরকে ভালোবাসে। 2018 সালের সেই কোটা সংস্কার আন্দোলন আমরা সফল করেছিলাম বলেই 24 সালে এই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে। আমরা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি। দেখেন আমি আসলে আমার জীবনে আমি সবসময় এককেন্দ্রিক পলিটিক্স করি, সকালে একটা, বিকালে একটা, রাতে একটা, এটা আমি করি না। আমরা 2022 সাল থেকে বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করেছি, এবং বিএনপির সাথে কিন্তু আমরা নির্বাচনে গিয়েছি। সেই সময় নির্বাচনের আগে জামাতের নেতা, একজন, আমি নাম না বলি, একজন বড় নেতা, তিনি আমাকে ফোন দিয়েছিলেন জামাতের সাথে জোটে যাওয়ার জন্য। আমি সেই সময় ডিনাই করেছিলাম যে না, যেহেতু বিএনপির সাথে আমরা আছি, বিএনপির সাথে আমরা কমিটেড যে আমরা একসাথে নির্বাচনে যাব, একসাথে সরকার গঠন করব। হ্যাঁ, হয়তো কেউ কেউ সমালোচনা করতে পারে যে আমি কেন বিএনপিতে জয়েন করলাম। এখন আমি কোন দলে জয়েন করেছি, যে দলে আমি জয়েন করেছি এই দলের সাথে কি আমার আদর্শের মিল নাই, বা আমি কি কখনো এই দলের বিরুদ্ধে বলেছি? না। দেখেন নুরুল হক নূর, তিনি বিএনপি সরকারের প্রতিমন্ত্রী, আর আমি বিএনপিতে জয়েন করেছি। আদর্শিক মিল আছে গণ অধিকার পরিষদ এবং বিএনপির, যে কারণে আমি যেখানেই রাজনীতি করি না কেন আমার ন্যূনতম আমার বক্তব্যের কোনো পরিবর্তন হয়নি। গণ অধিকার পরিষদে থাকতেও আমি যে ভাষায় যে ধরনের বক্তব্য দিয়েছি এখনো দিচ্ছি। আপনি সাংবাদিক হিসেবে আমাদের অসংখ্য প্রোগ্রাম আপনি কভার করেছেন, আপনাকে সাক্ষী রেখেই বলছি, আমি কি বিএনপিকে নিয়ে আগে এমন কোনো মন্তব্য করেছি যে কারণে এখন অনেকে সেই বক্তব্য নিয়ে ট্রল করেছি? আমি করি নাই। অর্থাৎ বিএনপির সাথেই ছিলাম, এবং জনাব তারেক রহমান তিনি যুগপৎ আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তার নেতৃত্ব মেনেই কিন্তু আমরা প্রায় 42টি দল বাংলাদেশে সেই সময় আন্দোলন করেছি। পরবর্তীতে গণ অভ্যুত্থানের সময় কিন্তু আবার এই দলগুলো একসাথে কাজ করেছে। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি হঠাৎ করে বলল যে আমি নাকি মানে মিডিয়া টিআরপির জন্য তার নাম নিয়ে সমালোচনা করি। আমি তার কাছে প্রশ্ন রাখতে চাই যে তুমি কার নিয়ে সমালোচনা করো, কেন সমালোচনা করো? প্রধানমন্ত্রীর তুমি নাম নিয়ে সমালোচনা করো, তার নাকি হাত ভেঙে দিবা। এবং সব থেকে দুঃখজনক বিষয় হলো যে সে তো এই তরুণ প্রজন্মের একজন নেতা, তাই না? এনসিপির নেতা। সে ১/১১ সরকারের সময় মাননীয় প্রধানমন্ত্রীর যে কোমর ভেঙে দিল, সেই কোমর ভাঙা নিয়ে সে কটাক্ষ করলো। এখন আমার প্রশ্ন হলো যে তুমি মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে গালিগালাজ করবা, কটাক্ষ করবা, আর ছাত্রদল, যুবদল তুমি যেখানে যাবা সেখানে গেলে আদর করবে? এটা তো হয় না। তুমি যেহেতু গালি দিচ্ছ, গালির জবাব তো কেউ না কেউ দিবে।
দেখেন, আমি এর আগে একটি বক্তব্য দিয়েছিলাম যে রাস্তা দিয়ে যদি শুয়োরের বাচ্চা হেঁটে যায়, তো ওইটাকে যদি আপনি মনে করেন যে এটা মানুষের বাচ্চা হেঁটে যাচ্ছে, তাহলে ভুল দেখবেন না? ঠিক এই যে পলিটিক্যালি কিছু প্রস্টিটিউট নাসিরুদ্দিন পাটোয়ারির মতন তৈরি হয়েছে, তারা তো মানুষের বাচ্চা হলে এইভাবে মাননীয় প্রধানমন্ত্রীর যে কোমর ভেঙে দিল সেটা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারতো না। সুতরাং নাসিরুদ্দিন পাটোয়ারিদেরকে থামাইতে হবে। যদি আপনি না থামাইতে পারেন, তাহলে তাকে দেখে অন্যরা তারা কিন্তু আগ্রহ পাবে এবং তারাও মনে করবে যে মিডিয়া টিআরপি, পলিটিক্যাল টিআরপির জন্য এইভাবে গালিগালাজি করতে হবে। এই যে প্রজন্মকে নষ্ট করে দিচ্ছে নাসিরুদ্দিন পাটোয়ারিরা, এদেরকে এনিহাও থামাইতে হবে। সে যেহেতু মামলা করেছে, এখন প্রত্যেকটা জেলায় জেলায় তার নামে মামলা করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে গালিগালাজ কটাক্ষ করলেই নাসিরুদ্দিন পাটোয়ারিকে নিয়ে 64 জেলায় মামলা করতে হবে। আমি ছাত্রদল যুবদলকে বলবো যে আপনারা মানে মানে তার গায়ে আঘাত করার দরকার নাই, কিন্তু তিনি যদি উল্টাপাল্টা করে তাহলে 64 জেলায় তার নামে মামলা দিতে হবে। এর বিকল্প কিছু নাই। বাংলাদেশে যদি আইনের শাসন প্রতিষ্ঠা করতে হয়, সেক্ষেত্রে যারা এই গালিগালাজ করবে তাদেরকে থামাইতে হবে। সেটা আইনগতভাবে, সেটা আঘাতের মাধ্যমে নয়। আমি আঘাতে বিশ্বাস করি না। এখন হয়তো অনেকে বলবে যে বাক স্বাধীনতা। আরে কিসের বাক স্বাধীনতা? তুমি যে প্রধানমন্ত্রীকে নিয়ে হাত ভাঙার হুমকি দিচ্ছ, এটা কি তোমার বাক স্বাধীনতা? তুমি যে প্রধানমন্ত্রীর কোমর ভাঙলো সেটা নিয়ে উল্টাপাল্টা বলছো, কটাক্ষ করছো, এইটা কি তোমার বাক স্বাধীনতা? জনাব তারেক রহমানের মেরুদণ্ড ভেঙে দিয়েছিল। তিনি 17 বছর নির্বাসিত জীবনযাপন করেছেন, কত কষ্ট করেছেন। সেই মানুষটা আজকে দেশ পরিবর্তনের স্বপ্ন দেখছেন, দেখাচ্ছেন স্বপ্ন, এমনকি বাস্তবায়ন করছেন। 9টা থেকে সচিবালয়ে অফিস করবে, এটা কল্পনা করতে পেরেছিলে? জ্যামে চড়ে মানে সে মানুষের সাথে যাবে, এটাকে কল্পনা করতে পেরেছিল? দেখেন, তিনি আজকে যে পরিবর্তনটা শুরু করেছেন, তিনি সাধারণ মানুষের সাথে মিশছেন, খাল খনন, বৃক্ষরোপণ কর্মসূচি, সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি, এই যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, মানুষের পাশে তিনি দাঁড়াচ্ছেন। এখন এই মানুষটিকে থামিয়ে দেওয়ার জন্য, বিতর্কিত করার জন্য নাসিরুদ্দিন পাটোয়ারি যে ধরনের মন্তব্য করছে, এটা অত্যন্ত দুঃখজনক। হ্যাঁ, এনসিপির অন্যান্য যারা আছে, নাহিদ ইসলাম সে রাজনৈতিক ভাষায় সমালোচনা করে, আক্তার হোসেন সেও রাজনৈতিক ভাষায় সমালোচনা করে। তো যেখানে দলের আহ্বায়ক সদস্য সচিব তারা রাজনৈতিক ভাষায় সমালোচনা করছে, সেখানে নাসিরুদ্দিন পাটোয়ারি সমালোচনার নামে যে জাওরামিটা করছে, এই জাওরামির আর কোনো সুযোগ দেওয়া যাবে না। সে ঝিনাইদহ জেলাতে ছাত্র দলের নামে ডিম নিক্ষেপ করেছে, ছাত্র দলের কয়েকজন সমর্থক, এই জন্য সে ছাত্র দলের নামে মামলা করেছে। এইবার সে যেখানেই গালি দিবে, ওইখানকার নেতৃবৃন্দর উচিত হবে নাসিরুদ্দিন পাটোয়ারির নামে মামলা দেওয়া। মামলা খেলা সেই শুরু করেছে, সেই খেলার শেষটা এখন আমরা করব। নাসিরুদ্দিন পাটোয়ারি কোনো নেতা না, সে পলিটিক্যাল জুকার। দেখবেন, একজন মানুষ গাঁজা না খাইলে, ইয়াবা না খাইলে এই ধরনের আচরণ করতে পারে না। আমি তো বলেছিলাম যে গাঁজা না খাইলে নাসিরুদ্দিন পাটোয়ারি হওয়া যায় না। পরবর্তীতে তার কাছের একজন লোক আমাকে বলল যে ভাই, আপনি তো ভুল বলেছেন। সে তো শুধু গাঁজা না, সে ইয়াবাও খায়। মানে সে এমন কোনো জিনিস নাই যে খায় না। অর্থাৎ নাসিরুদ্দিন পাটোয়ারি একজন মাদকাসক্ত এবং সে দেখবেন যে তার যে বক্তব্য, মানে আচরণ, কথাবার্তা, এটা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ বলতে পারে না। নাসিরুদ্দিন পাটোয়ারি একজন মাদকাসক্ত মানুষ। এই জন্য ওই যে মাদক গ্রহণ করলে মানুষ দেখে না যে এই পুরো পৃথিবীর মালিক আমি, এই পৃথিবীতে আমি ভাসতেছি, হাসতেছি, খেলতেছি, মানে যেটা আমি শুনছি যে মাদক গ্রহণ করলে নাকি এরকম মনে হয়। তো নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি যে সময় মাদক সেবন করে বক্তব্য দিতে যান, সেই সময় তিনি মনে করেন যে এই রাজ্যে তিনি একাই রাজা, তার থেকে বড় নেতা কেউ নাই। অর্থাৎ নাসিরুদ্দিন পাটোয়ারি গাজার পাশাপাশি ইয়াবাও খায়, অন্যান্য যত কিছু আছে, ভাংটাং যা আছে সবই খায়। আজকে নাসিরুদ্দিন পাটোয়ারি রাজনৈতিক নেতা হওয়ার কোনো যোগ্যতা রাখে না। সে আসলে পলিটিক্যাল জোকার, পলিটিক্যাল প্রস্টিটিউট। 6 বা 7 এত বৎসরের রামিসাকে ধর্ষণ করেছে এবং পরবর্তীতে তার যে লাশটা পাওয়া গিয়েছে, সেই লাশের খাটের নিচে হলো বডি পাওয়া গিয়েছে, আর যে মাথা, এটা হলো ওয়াশরুমে পাওয়া গিয়েছে। এবং তাকে ধর্ষণ করার পরে যে জবাই, সেটাতে যিনি ধর্ষণ করেছে তার স্ত্রী হলো তাকে হেল্প করেছে। আর রামিসার মা যখন এই হত্যাকাণ্ড ঘটে, ধর্ষণ ঘটে, সেই সময় ধর্ষকের যে দরজা, তার সামনে হলো তার জুতা দেখেছেন। তো আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, যে এই পরিস্থিতিতে আমরা মনে করি বাংলাদেশে গত শতকে বাংলাদেশের অভ্যুত্থান বলি, স্বাধীনতা বলি,
গণঅভ্যুত্থান বলে যা কিছু হোক না কেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু ধর্ষণের এমন কাহিনীগুলো পরম্পরা ঘটে আসছে। আমরা আশা করব যে আমার একটা সন্তান রয়েছে, যে সন্তানটা পৃথিবীতে সুস্থভাবে এবং আপনাদের প্রত্যেকের সন্তান বেঁচে থাকবে, এই ধরনের কোনো হত্যাকাণ্ডের শিকার হবে না। প্রত্যেকটা মা বাবা যখন বিবাহ করে এরপরে নিজের সন্তানকে নেওয়ার ক্ষেত্রে কোনো দ্বিধাগ্রস্ত করবে না। আমি একটা কাপড়কে জিজ্ঞেস করেছিলাম, আপনারা কি সন্তান নেবেন না? বলেছিল, যেমন বাংলাদেশ, এই বাংলাদেশে আমি সন্তান নিব কিভাবে, তার নিরাপদ বা নিশ্চয়তার বিধান কে করবে সেটা আসলে আমি জানি না। এখন এই অভ্যুত্থানের পরে যারা আমাদের ব্রেন ড্রেন হয়ে অনেক তরুণ যুবা বাংলাদেশে ডায়াসপোরা যারা বিদেশে চলে গিয়েছিলেন, তারা একটা হোপ দেখেছিলেন যে বাংলাদেশে আসবেন, কিন্তু ইদানিং কিছু ঘটনা রয়েছে যে ঘটনাগুলো আমাদের বিবেকবোধ থেকে সোসাইটির চরিত্রে এমন ভাবে উন্মোচিত করতে আমাদের সামনে আসছে যে ভবিষ্যতে আমরা নতুন করে ভাবনার সময় এসেছে, হয়তো পরিবর্তন করতেই হবে অথবা চলে যেতে হবে। কিন্তু চলে যাওয়ার তো কোনো অপশন নেই, যেহেতু এই মাটিতেই জন্ম, এই মাটিতে থেকে যারা ধর্ষণ করে, যারা ধর্ষকদের পাহারাদার, যারা ধর্ষণ বিরোধী আইন করতে প্রস্তুত নয়, আমাদের ফাইটটা জারি রাখবো, আমরা আমাদের সন্তানদেরকে রক্ষা করব। দ্বিতীয়ত যে বিষয়টা কর্মসংস্থান, কর্মসংস্থানের বিষয় হলো আজকে ইন্ডিয়াতে একটি খুবই চমকপ্রদ একটি ঘটনা ঘটছে। ইন্ডিয়ার যিনি চিফ জাস্টিস আছেন উনি হলো তরুণদেরকে একটি কথা বলেছিলেন, সেটা হলো ককরোচ, তেলাপোকা, এবং তরুণদেরকে বলেছিলেন এগুলা বেকার, লেজি। এটা শোনার পরে একটা ক্ষুদ্র তরুণ একটা পার্টি খুলছে, ককরোচ জনতা পার্টি। এই ককরোচ জনতা পার্টির হলো ইনস্টাগ্রামে যে মিলিয়ন ভিউজ, সেটা হলো বিজেপি থেকেও অনেক গুণ ছাড়িয়ে গিয়েছে। এবং আমি একটা জায়গায় দেখলাম ককরোচ বসে বসে সেই পদ্মকে বসে বসে খাচ্ছে। তো আমরা বাংলাদেশের পক্ষ থেকে যারা এই অনলাইনে জেনজিদের যে মুভমেন্ট শুরু হয়েছে ইন্ডিয়াতে কারাপশনের বিরুদ্ধে, তাদের সাথে সংহতি জ্ঞাপন করছি। এবং আমরা মনে করি সাউথ এশিয়াতেই যে পরিবর্তনের সূচনা এসেছে, নেপাল থেকে শ্রীলঙ্কা, সেই পাকিস্তান থেকে মায়ানমার, প্রত্যেকটা জায়গায় নতুন করে সাউথ এশিয়া আবার ঘুরে দাঁড়াবে, সেই জায়গায় আমাদের সংহতি বিরাজমান থাকবে। আজকে যে টপিকগুলো আমরা নির্ধারণ করেছি আমি খুব ছোট্ট করে শেষ করব। প্রথমত কর ব্যবস্থা হলো সংস্কার। কর ব্যবস্থা সংস্কার করা কেন জরুরি, একটু আগেই এই বিষয়গুলো নিয়ে খান জহুরুল ইসলাম ভাই বলেছিলেন কোন দেশের কতটা রেশিও, বাংলাদেশে হলো 8.6 মাত্র আমরা কর নিতে পারি জনগণ থেকে। এবং এই করের ক্ষেত্রে সবচেয়ে বড় যারা গরিব মানুষ তারা কর দিয়ে থাকে, এবং যারা বড় লোক তারা কর তো দেওয়া দূরের কথা, আবার আমরা যে করগুলো দিয়ে থাকি সেখান থেকে হলো তারা লুট করে নিয়ে যায়। তো বাংলাদেশে যদি আমরা কর ব্যবস্থা শক্তিশালী না করি তাহলে নাগরিকদের এবং রাষ্ট্রের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কের জায়গায় কিন্তু ভাটা পড়বে। মানুষ যখন দেখবে যে আমি গরিব হওয়ার কারণে কর দিতে হয়, তুমি বড় লোক হওয়ার কারণে কর দিতে হয় না, এই যে সমাজের যে বৈষম্য, সেই বৈষম্য থেকে কিন্তু জনগণ রাষ্ট্রের প্রতি আস্থা হারায়। তখন টিন সার্টিফিকেট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মানুষ প্রতিবাদ শুরু করে, আমি ট্যাক্স দিব না, এবং মানুষ তাদেরকে হাইড করার চেষ্টা করে। সুনাগরিক হয়ে ওঠার জন্য কিন্তু রাষ্ট্রের একটি বড় দায়িত্ব রয়েছে। সে দায়িত্বের জায়গা থেকে যদি রাষ্ট্র এটা দায়িত্ব পালন করতে না পারে, তখন কিন্তু রাষ্ট্র ব্যবস্থা যেটা সেটা হলো ধ্বংসের মুখে পতিত হয়। ইন্টারনেটের সময় হলো এনবিআর সংস্কার কথা তোলা হয়েছিল। এনবিআর হলো দুইটা গ্রুপ হয়ে গিয়েছিল, এবং একটা গ্রুপ হলো এসে বলতেছে ভাই তোমাকে হলো 150 কোটি টাকা দিব এবং এই এনবিআর এর এই পোস্টে হলো আমাকে বসাতে হবে। তো দুইটা পক্ষই দেখি বিভিন্ন জনের কাছে গিয়ে লবিং করে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম ভাই এই টাকাটা আপনি উঠাবেন কিভাবে? বললো এটা তো একটা চুটকির বিষয়, এটা হলো বসলেই চেয়ারে হলে উঠে যাবে। এবং একটু আগে উনি বলেছিলেন এনবিআর এর মধ্যে অসাধু কিছু কর্মকর্তা যারা এই ধরনের দুর্নীতিগুলোর সাথে জড়িত। তো আমরা একটা শক্ত স্টেপ নিয়েছিলাম। তারপরে হলো গণতন্ত্রের যারা প্রতিনিয়ত মুখে ফেনা তোলে তারাও দেখলাম সেই আন্দোলনে অংশীদার হয়েছে। যেই কোনো মূল্যে হলো এনবিআর এর সংস্কারকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে, ফলত সেই সংস্কার ব্যবস্থা বাস্তবায়ন করা যায়নি। তো আমাদের প্রথমত বাংলাদেশে যদি কর ব্যবস্থা সংস্কার আমরা না করতে পারি, তাহলে জিডিপির যে অংশ এবং রাষ্ট্র কাঠামো যে মেরামত করা চালানো সেটা অনেক
দুঃসাধ্য কাজ হয়ে পড়বে এবং রাষ্ট্রের জায়গা থেকে যদি দায়িত্ববোধের জায়গায় আমরা না আসি, আমরা ট্যাক্স দিতে প্রস্তুত আছি। আমি একটা কর্পোরেট কোম্পানিতে জব করেছিলাম, তো আমার হাফ টাকা হলো তারা স্যালারি বেসড ব্যাংকিং সেক্টরে দিত, হাফ টাকা হলো ক্যাশ টাকা দিত। তো জিজ্ঞেস করলাম আপনি ফুল টাকা কেন আপনি ব্যাংকিং এর মাধ্যমে দিচ্ছেন না? তো বললো যে এটা হলো কর ফাঁকি দেওয়ার হলো একটা বড় কায়দা। পরবর্তীতে আমরা যে আমাদের ফাইন্যান্সিয়াল যে এক্সপেন্স শিট গুলা মেনটেন করতাম, লাইক দ্য 2024 এর এক্সপেন্স শিটটা অথবা আমরা সেই ডেবিট ক্রেডিটের যত আমাদের সবকিছু আছে, এটা দেখা যাচ্ছে 2014 এ থাকতো। তো একদিন হলো আমি অফিসে বসে ল্যাপটপে কাজ করতেছিলাম, তো একটা দুপুরের বিরতির পরে দেখি হলো ল্যাপটপ নিয়ে সবাই অফিস থেকে হলো দৌড়ায় অন্য জায়গায় চলে যেতেছে, একটা বড় বাংলাদেশের কোম্পানি। তো পরে খুঁজে পাইলাম যে হলো এটাতে এনবিআর এর লোক এবং অন্যান্য যারা ট্যাক্স অফিসার তারা আসতেছে, এই জন্য ল্যাপটপের মধ্যে সব ডাটা, এই জন্য হলো দৌড়ে চলে যাচ্ছে। আর একটু পরবর্তীতে খোঁজ নিয়ে দেখলাম যে ওই অফিসের বড় বড় যারা কর্মকর্তা কর্মচারী, এনবিআর হলো তাদের প্রতিদিন একটা বড় ধরনের যাতায়াত আছে, সে যাতায়াতের মধ্য দিয়ে এই ট্যাক্স ফাঁকিগুলা তারা দিয়ে থাকে।